কথায় আছে, জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটা জিনিস কখনোই মানুষের হাতে থাকে না। কিন্তু সেই মৃত্যু সেই মৃত্যুকে কেন পদ্মজা আপন করে নিল? তাও নিজে মৃত্যুবরণ করেনি, বরং প্রিয় কিছু মানুষকে মেরে ফেলেছে, পাঁচটি খুন করেছে সে। কিন্তু জীবন তো সুন্দরী চলছিল। পদ্মজা বিয়ে করলো, স্বামীর ঘরে গেল, আমিরের হাত ধরে তার নতুন জীবন শুরু করলো। কি এমন ঘটলো যে কারণে সে পাঁচটি খুন করলো? শুধু তাই না, একটি নারী হয়ে পাঁচটি খুন করার কারণে তাকে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে। সো এই সবকিছু একদম মনের ভিতর থেকে আপনাকে নাড়িয়ে দিবে। তাই শুনতে থাকুন আমি পদ্মজা রোমান্টিক থ্রিলার উপন্যাস। পর্ব 28। অন্দরমহলের সদর দরজার গ্রামের মেয়েদের ভিড়। তারা সবাই নতুন বউ দেখতে এসেছে। আমিরের কোলে পদ্মজাকে দেখে মিটিমিটি হাসছে। ফিসফিসিয়ে একজন আরেকজনকে কিছু বলছে। ফরিনা ধমক দিয়ে কোলাহল থামিয়ে দেন। আমির দরজার সামনে উপস্থিত হতেই আনিসা বলল, এইবার বউকে নামান ছোট ভাই। বড় আমার পা ছুঁয়ে সালাম করে এরপর ঘরে ঢোকেন। আনিসা আমিরের চাচাতো ভাইয়ের বউ, জাফরের স্ত্রী। দেশের বাইরে থাকে। ঢাকার প্রফেসরের মেয়ে আনিসা। বিয়ের পরপরই স্বামী নিয়ে দূর দূরান্তে পাড়ি জমায়। 2 সপ্তাহ আগে ছুটি কাটাতে শ্বশুরবাড়ি আসে। আনিসার কথা মতো আমির পদ্মজাকে কোল থেকে নামিয়ে দিল। এরপর দুজন নত হয়ে ফরিনাকে সালাম করলো। ফরিনা হেসে ছেলে এবং তার ছেলের বউকে চুমু খান। আবেগে আপ্লুত হয়ে বলেন, সুখী হ বাবা, বউয়ের খেদমতে ভালো থাক জীবনভর। আমার কইলাম বছরের মধ্যেই নাতি চাই। লাবণ্য মাঝে ফোড়ন কাটল, পদ্ম, আমার লগে শহরে যাইবা আম্মা, আমরা এক লগে কলেজে পড়বাম, নাতি টাত্তি পরে পাইবা। ফরিনা ক্ষুধার্ত বাঘিনীর মতো তেড়ে এসে লাবণ্যের গায়ে চর বসিয়ে দেন। উঁচু কণ্ঠে বললেন, আমার কথার পিছে কথা কওনের সাহস দেখাবি না। আকস্মিক ঘটনায় সবাই হকচকিয়ে যায়। পদ্মজা অবাক চোখে তাকায়। সামান্য কথার জন্য কোনো মা এত মানুষের সামনে যুবতী মেয়েকে মারে? লাবণ্য লজ্জায় অপমানে কাঁপতে থাকে। চোখে টলমল জল নিয়ে স্থান ত্যাগ করে। একরকম পালিয়েই গেল। ফরিনার চোখে মুখে কাঠিন্যতা ফুটে আছে। পদ্মজা ভয়ে চোখের দৃষ্টি মাটিতে রাখে। ফরিনা পদ্মজার হাতে ধরে ভেতরে নিয়ে যান। যেতে যেতে বলেন, মুখে মুখে কথা কইবা না কোনোদিন, যা কই মাইন্না চলবা। শ্বশুরবাড়ির সব মানুষ হইতাছে গিয়া দেবতার লাখান, তাগরে সেবা করলে জান্নাত পাওয়ান যাইব, নইলে কোনোদিন জান্নাতে পাও দিতে পারবা না। শুনছি তো তুমি হইছো গিয়া অনেক বাধ্য সেরি, কামে কাজেও দেখাইবা, মনে রাখবা আমার কথাগুলান। পদ্মজা মাথা নাড়ালো। মুসলমানদের দেবতার সাথে তুলনা করাটা পদ্মজার ভালো লাগেনি। কিছু কথা গলায় এসে আটকে গেছে, বলার সাহস পাচ্ছে না। ফরিনা আবার বলেন, শুনো বউ, স্বামীর উপরে কিচ্ছু নাই, স্বামীর এই দুনিয়া ভাববা। মা বাপ ভাই বোন হয়েছে গিয়া পর, স্বামী আপন, স্বামীর বাইরে কিচ্ছু ভাববা না। স্বামী যা কয় তাই মানবা। স্বামীর পা ধুইয়া দিবা নিজের হাতে। স্বামী বইতে কইলে বইবা, উঠতে কইলে উঠবা, হুততে কইলে হুইবা। স্বামী যখন কাছে ডাকবো না করবা না, আল্লাহ বেজার হইব, ফেরেশতারা অভিশাপ দিব। দুনিয়াত স্বামীর আদরের থেকে মধুর কিছু নাই, মনে রাখবা। পদ্মজা অপ্রতিভ হয়ে ওঠে। লজ্জায় আড়ষ্টতায় সারা শরীর তীব্র গরমে ঘামছে। আনিসা ফরিনাকে ফিসফিসিয়ে বলল, বড় আম্মা, মানুষ আছে তো অনেক, পরেও বলতে পারবেন তো। আনিসার কথা পুরোপুরি উপেক্ষা করলেন ফরিনা। তিনি পদ্মজাকে একটা চেয়ারে বসিয়ে দিলেন। আবার বলতে শুরু করলেন, খালি স্বামী লইয়াও পইরা থাকুন যাইব না। তোমার শ্বশুর শাশুড়ি জীবিত আছে, তাগর সেবা করবা, যখন যা করতে কইব করবা, না পারলে কইবা শিখাইয়া দিম। প্রতিদিন ভোরে উঠবা, নামাজ পইরা রান্নাঘরে যাইবা, তখন বাকি সব ভুইলা রান্ধায় মন দিবা। আমির কপালের চামড়া কুচকে মায়ের কথা শুনছিল। এবার সে ধৈর্যহারা হয়ে বলল, রান্নাবান্না করার জন্য অনেক মানুষ আছে আম্মা, পদ্মজার রাখতে হবে না। আর আমার এত সেবাও লাগবে না, বড্ড ক্লান্ত লাগছে। ভিড় কমাও আর নিয়মনীতি শেষ করো, এরপর আমার বউ আমার ঘরে ছেড়ে দাও। আমিরের কথা শেষ হতেই হাসির রোল পড়ে যায়। পদ্মজা ঠোঁট টিপে হাসল। ফরিনা কিছু কঠিন কথা বলতে প্রস্তুত হন। আনিসা আমিরকে রসিকতা করে বলল, আজ তো আর একসাথে থাকা যাবে না, আরও একদিন ধৈর্য ধরেন। আমির প্রবল বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করে, কেন, বিয়ে তো হয়ে গেছে। কেউ আমিরের কথার জবাব দিল না, উল্টা সবাই হাসতে থাকলো। আইজ কাল রাত্রিরে হতচ্ছাড়া, বলল শাহানা, জাফরের বড় বোন। আমিরের বিয়ে উপলক্ষে বাপের বাড়ি এসেছে, সাথে নিয়ে এসেছে পুরো শ্বশুর বাড়ি।
আমির শাহানাকে প্রশ্ন করলো, কাল রাত্রি তো হিন্দুদের নিয়ম, আমি মানি না, আমার বউ আমার ঘরে দিয়ে আসা হোক। সবসময় তেরামি করিস কেন? আমরাও তো নিয়ম মেনেছি, বলল জাফর, কণ্ঠে তার গাম্ভীর্যতা। তাতেও লাভ হলো না। আমির কিছুতেই এই নিয়ম মানবে না। ফরিনা, শাহানা, শিরিন, আনিসা, আমিনা সহ অনেকে আমিরকে মানানোর চেষ্টা করলো। কারো কথা আমিরের কর্ণগোচর হলো না। তার মধ্যে রিদওয়ান আমিরের সাথে তাল দিল, বলল, কাল রাত্রি সব বাদ, এইসব নিয়ম মেনে লাভটা কি হবে? যার বউ তাকে দিয়ে দাও। তুই চুপ থাক, আগুনে ঘি ঢালবি না, বললেন আমিনা। রিদওয়ান চুপসে গেল। থামল না শুধু আমির, ফরিনাও জেদ ধরে বসে আছেন। তিনি আমির পদ্মজাকে আজ কিছুতেই একসাথে থাকতে দেবেন না। যেমন মা তার তেমন ছেলে। মজিদ হাওলাদার অনেকক্ষণ যাবৎ এসব দেখছেন। চেঁচামেচি আর নেওয়া যাচ্ছে না। তিনি উপর থেকে নেমে আসেন। অন্দরমহল তিনতলায়। তিনতলায় কেউ থাকে না, শুধু ছাদ আছে। ঘর বানানো হয়নি, অসমাপ্ত ইটের পুরনো বাড়ি। চিন্তাভাবনা চলছে তিনতলাটা থাকার জন্য উপযুক্ত করার। মজিদকে দেখে সবাই থেমে গেল। তিনি পদ্মজার চেয়ারের পাশে এসে বসেন। পদ্মজা একটু নড়েচড়ে বসে। মজিদ পদ্মজাকে জিজ্ঞাসা করল, তুমি কি চাও মা? আজ শ্বশুর বাড়ির সাথে থাকবে, আজ শাশুড়ির সাথে থাকবে, নাকি আমার পাগল ছেলের সাথে? ভেবে বলো, তুমি যা বলবে তাই হবে। পদ্মজা উসখুস করতে করতে বলল, ছি, আম্মার সাথে থাকবো। ফরিনার ঠোঁটে বিশ্বজয়ের হাসি ফুটে ওঠে। তিনি আমিরের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে হাসেন। পরপরই পদ্মজার উপর ঝাঁপিয়ে পড়েন। চুমোতে পদ্মজাকে গাল লাল করে ফেলেন। একবার আর চোখে আমিরকে দেখল পদ্মজা। আমির তাকিয়েই ছিল। পদ্মজা তাকাতেই আমির চোখ রাঙানি দিল। সঙ্গে সঙ্গে পদ্মজা দৃষ্টি ফিরিয়ে নিল। বিয়ের বাকি সব নিয়ম শুরু হয়। উপর থেকে নেমে আসেন নূরজাহান। তিনি এই বাড়ির প্রধান কর্ত্রী, মজিদ হাওলাদারের জন্মদাত্রী। কই রে আমার নাত বউটা কই? বলতে বলতে ছুটে আসেন তিনি। উপস্থিত সবাই দৃষ্টি ঘুরিয়ে নূরজাহানের দিকে তাকালো। নূরজাহান পদ্মজার সামনে এসে বসেন। পদ্মজার মুখখানা দুই হাতে ধরে দেখেন। এরপর মুগ্ধ হয়ে বললেন, বাবু দেহি শান্ত লইয়া আইছে। এই সেরিতোর জন্য আমার জামাই তো এখন আমার দিকে চাইবই না। নূরজাহান কেন একথা বললেন পদ্মজা ঠাউর করতে পারল না। আমির যখন হেসে বলল, আরে বুড়ি, তুমি তো আমার প্রথম বউ, ভুলি কিভাবে? তখন পদ্মজা নূরজাহানের কথার মানে বুঝতে পেরে ঠোঁট চেপে হাসল। নূরজাহান আমিরের থুতু নিতে চিমটির মতো ধরে বললেন, আমার সান্দের টুকরা, বউরে আদর কইরো ভাই, বকাজকা কইরো না। সেরিডা জন্ম ঘর সাইরাইছে, তুমি এখন সব, তুমি যেমনে রাখবা তেমনিই থাকবো। স্বামী হাত সাইরা দিলে শ্বশুর বাড়ির আর কেউই বউয়ের আপন হয় না, বুঝছো ভাই? আমির নূরজাহানের পা ছুঁয়ে সালাম করে বলল, বুঝছি জান। নূরজাহান মন খারাপের নাটক করে বলল, এইটা ঠিক না ভাই। কোনটা? এখন থাইকা জান ডাকবা বউরে, আমি হইলাম দুধ ভাত। আমির একটু জোরেই হাসলো, সাথে হয়ে আর অনেকে হাসলো। পদ্মজা নত হয়ে নূরজাহানের পা ছুঁয়ে সালাম করল। নূরজাহান দ্রুত আটকালেন পদ্মজাকে, জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে আদর করে বললেন, রূপে যেমন গুণেও তেমন থাইকো বইন। রাইত বাড়তাছে, সব নিয়ম তো শেষ, যাও জের ঘরে যাও। এই তোরা বাড়িতে যাইতে পারবি? রাইতের বেলা আইসিলি কেন? বউ তো কাইল দেহেম যাইব। জাফর সেরিগুলারে দিয়ে আইতে পারবি? মদন কই, মগা কই? কামের বেডা দুইটারে ফাউন যায় না। কথাগুলো এক নাগালে বললেন ফরিনা বেগম। তিনি নূরজাহানের উপস্থিতি যেন উপেক্ষা করতে চাইছেন। মদন ছুটে আসে বাইরে থেকে, মাথা নত করে ফরিনাকে বলল, আইসি খালাম্মা। সাহস কই, যা এদের দিয়ায়। আমরার বাড়ি যখন আইসে, এরা এখন আমাদের দায়িত্বে, সুন্দর কইরা বাড়ির দিয়ে আইবি। আচ্ছা খালাম্মা। আপারা চলেন। মেয়েগুলো সারাক্ষণ হাসছিল, যাওয়ার সময়ও হাসতে হাসতে গেল। মেয়েগুলোর উদ্দেশ্যে রানী ঠোঁট বাঁকায়, তা খেয়াল করলো রিদওয়ান। সে রানীর মাথায় গাঁটটা মেরে বলল, সারাক্ষণ মুখ মোড়াস কেন? একদিন দেখবি আর মুখ সোজা হচ্ছে না, বিয়েও হবে না। না হলে নাই, ছেড়িগুলারে দেখছো বড় ভাই কেমনে হেহে করে হাসতাছিল? তাতে তোর কি? নূরজাহান পদ্মজাকে বললেন, মেলা রাইত হয়েছে, আইও বনু, আমার ঘরে আইও, আইজ আমার লগে থাকবা। আপনার লগে কেন? পদ্মজা আমার লগে আমার ঘরে থাকবো, এইটাই তো কথা হয়েছে। পদ্মজাও এইটাই চায়।
দেহ বউ, তর্ক করো না। নাত বউ আমার পছন্দ হয়েছে, আমি আমার লগে রাখুম। এই পদ্মজা, তুমি কার লগে থাকবা? ফরিনা কিঞ্চিত রাগান্বিত স্বরে প্রশ্ন করেন। পদ্মজার অবস্থা দরজার চিপায় পড়ার মতো। এই কোন জগতে এসে পড়ল সে? পদ্মজা গোপনে ঢোক গিলল। নুরজাহান আমিরকে আদেশ করলেন, খাড়াইয়া রইছস কেন? বউরে কোলে লইয়া আমার ঘরে দিয়া যা। আমির পদ্মজাকে কোলে তুলতে গেলে ফরিনা বললেন, বাবু, আমি তোর মা, তোরে জন্ম দিছি আমি। আমার কথাই শেষ কথা মানবি। আমার স্যারার বউ আমার ঘরে থাকবো। আমার কথা অমান্য করলে জান্নাত পাইবি না। নুরজাহান পদ্মজাকে উদ্দেশ্য করে বললেন, দেখছুনি বনু, এমন কইলজা বড় বউ কেউ ঘরে রাহে? আমি মানুষ ভালা বইলা এই বউরে বাইর কইরা দেই নাই, সহ্য কইরা কইরা এখন মরার পথে আছি। তোমাদের কারোর সাথে থাকতে হবে না, আমার বউ আমার ঘরেই চলুক, বলল আমির। কণ্ঠে তার খুশির মেলা। সুযোগ বুঝে নিজের জিনিস নিজে বুঝে নিতে চাইছে। ফরিনা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আমিরের দিকে তাকান। নুরজাহানকে বললেন, আপনার ঘরেই লইয়া যান। ফরিনার কথা শুনে আমিরের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। নুরজাহান হাসলেন, এই হাসি বিজয়ের হাসি। ভাই, বউরে কোলে লও, লইয়াও আমার ঘরে। নুরজাহান বললেন, আমি হেঁটে যেতে পারবো, একটু হাঁটা দরকার, মিনমিনিয়ে বলল পদ্মজা। আচ্ছা, তাইলে হাঁটো, ধরো, আমার হাত ধরো। নুরজাহান হাত বাড়িয়ে দেন। পদ্মজা নুরজাহানের হাত শক্ত করে ধরে মৃদু করে হাসল। নুরজাহান এবং পদ্মজার সাথে আমির আসে। সে দাদির ঘর অবধি যাবে। পদ্মজাকে তার মোটেও ছাড়তে ইচ্ছে করছে না। নুরজাহানের ঘরে যাওয়ার পথে পদ্মজা কান্নার সুর শুনতে পায়। কে যেন কাঁদছে। কি করুণ সেই কান্নার স্বর। এদিক ওদিক দৃষ্টি মেলে তাকালো পদ্মজা। আরেকটু এগোতেই খুব কাছে জোরে একটা আওয়াজ হয়। পদ্মজা কেঁপে ওঠে, দ্রুত সেদিকে তাকায়। তার চেয়ে 2 হাত দূরে একটা দরজা। ভেতর থেকে কেউ দরজা ধাক্কাচ্ছে আর কাঁদছে। পদ্মজাকে ভয় পেতে দেখলে আমির। আমির বলল, ভয় পাচ্ছ? কে ওখানে? এভাবে কাঁদছে কেন? দরজা খুলে দিন না। পদ্মজা ভয় এবং ব্যথিত কণ্ঠে বলল। তার কথায় আমির আর নুরজাহান কারো কোনো ভাবান্তর হলো না। পদ্মজাকে নিয়ে পাশ কেটে চলে গেল। সো আজকে এই পর্যন্তই ছিল। পদ্মজা অবশেষে তার শ্বশুর বাড়ি স্বামীর বাড়িতে চলে এসেছে। কিন্তু সে যে কান্নার শব্দটা শুনতে পেল, সেটা আসলে কার কান্নার স্বর? এই আনন্দের দিনে কাকেই বা আটকে রাখা হয়েছে দরজার ভেতরে? এই বাড়িতে কি এমন রহস্য আছে যেটা পদ্মজার অজানা? সামনে আসছে একই সাথে থ্রিল এবং রোম্যান্স, সবকিছু আপনাকে অভিভূত করার জন্য। কথা দিচ্ছি, এরপর থেকে একটা এপিসোডও মিস যদি না করেন, তাহলে বুঝবেন আসল সাহিত্য রসটা আসলে কোথায়। হ্যাঁ, প্রতিদিন শুনতে থাকুন আমি পদ্মজার রোমান্টিক থ্রিলার উপন্যাস। আজকে এই পর্যন্তই। সামনে কে কোথায় কিভাবে মারা যায়, মৃত্যুর সাথে কি সম্পর্ক, পদ্মজা কেন খুনি হলো, পদ্মজার জীবনে আমির আসার পরে কি কি ঘটনা ঘটলো, লিখন শাহর সাথে কি আর কখনো দেখা হয় কিনা, আর তার প্রাণপ্রিয় হেমলতা, তার কি ঘটলো, সবকিছু আস্তে আস্তে জানতে পারবেন। তাই শুনতে থাকুন